হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেট তোমরা যারা আমাকে এনএম জেএনএম এর সিরিজে কমেন্ট করে জানিয়েছিলে এসএমএফ ডব্লিউবি এর জন্য কোশ্চেন আনসার সিরিজ নিয়ে আসতে, তাদের জন্যই আজকের এই ক্লাস। দেখো, আজকের ক্লাসে তোমাদের লাইফ সায়েন্সের মেমোরি বেসড কিছু কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমাদেরকে খুব হেল্প করে, কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেগুলো আমরা বুঝতে পারি। সেজন্যই আজকের এই সেটটা। দেখো, তোমাদের যেহেতু কোশ্চেন দেয় না ফুল কোশ্চেন, সেজন্য সমস্ত কোশ্চেন পাওয়া যায় না। তো মেমোরি বেসড কিছু কোশ্চেন আমি ইন্টারনেট থেকে জোগাড় করেছি, এগুলোই তোমাদের সাথে আলোচনা করছি। যদি সিরিজটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যদি এরকম আরও সিরিজ চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখো, ফার্স্ট প্রশ্ন কি রয়েছে, লাইকোপোডিয়াম উদ্ভিদ কোন গ্রুপের মধ্যে পড়ে? অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ঘয়টা, টেরিডোফাইটা। নেক্সট রয়েছে দেখো, পাতাও সিনড্রোম। এই রোগে মহিলাদের বারবরির সংখ্যা কটা থাকে? একটা, দুটো, তিনটে, চারটে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে একটা। দেখো, পাতাও সিনড্রোম এই রোগটা হয় 13 নম্বর ক্রোমোজোম রয়েছে, এই 13 নম্বর ক্রোমোজোম বা যেটাকে অটোজোম বলা হয়, এর ট্রাইজোমির জন্য, অর্থাৎ যখন 13 নম্বর ক্রোমোজোমটা দুটো থাকার কথা, সেই দুটোর জায়গায় যদি, যেহেতু আমরা ডিপ্লয়েড প্রাণী, আমাদের 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, সেই জন্য একটা ক্রোমোজোম দুটো করে থাকে। তো আমাদের 13 নম্বর ক্রোমোজোমে দুটো থাকার কথা, দুটোর জায়গায় যখন তিনটা হয়ে যায়, অর্থাৎ একটা বারবডি বেশি হয়ে যায়, তখন এই রোগটা দেখা যায়। এরপরে 3 কোশ্চেন রয়েছে, দেখো, সোডিয়াম পুনঃশোষিত হয় না কোথায়? পরাসংবর্ত নালিকায়, নিম্নগামী হেনলি লুপে, ঊর্ধ্বগামী হেনলি লুপে, দূরসংবর্ত নালিকায়। দেখো, আমাদের যে নেফ্রন রয়েছে, নেফ্রনের এরকম ইউ আকৃতির সরু যে নলাকার অংশ থাকে সেটাকে বলা হয় হেনলি লুপ। এই হেনলির লুপে কি হয়, আমরা যে আমাদের রেচন প্রক্রিয়ার সময় যত জল আর আয়ন এখান থেকে পুনঃশোষিত হয়ে যায়, যেগুলো আমাদের শরীরের জন্য দরকার, তো সেগুলো পুনঃশোষিত এই জায়গায় গিয়ে হয়। আর এটা হয় এডিএইচ হরমোনের প্রভাবে। এডিএইচ মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন যদি কম ক্ষরণ হয়, তখন কিন্তু জলের পুনঃশোষণ মানে ঠিক মানে যতটা পরিমাণ হওয়ার দরকার ছিল ততটা পরিমাণ না হয়ে বেশি হয়ে যায়, তখন যে রোগটা দেখা যায় সেটাকে বলা হয় বহুমূত্র রোগ। ঠিক আছে, তো এগুলো একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম। এখানে দেখো, এই যে হেনলির লুপের এদিকেরটা দেখো, এটা নিম্নগামী বাহু আর এটা ঊর্ধ্বগামী বাহু। এই নিম্নগামী বাহুতে সোডিয়াম আয়নের পুনঃশোষণ হয় না। এরপরে 4 দাগের কোশ্চেন রয়েছে, দেখো, নিউক্লিওজোমে হিস্টোন প্রোটিনের কোন অংশ যুক্ত থাকে? H1A, H2B, H2A, H4। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে নিউক্লিওজোমে H1A যুক্ত থাকে। নেক্সট 5 কোশ্চেন রয়েছে, ফ্রুক্টোজের পলিমার কি? ফ্রুক্টোজ এর পলিমার কি? গ্লুকোজ, গ্লাইকোজেন, ইনসুলিন, সেলুলোজ। দেখো, ফ্রুক্টোজের যে পলিমার হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিন একটা পলিস্যাকারাইড ধর্মী হরমোন। তো এগুলো ফ্রুক্টোজ অণুগুলো পরপর বন্ধনী দ্বারা, গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে এই ইনসুলিন গঠন করে। ফ্রুক্টোজ একটা দ্বিশর্করা অণু। তো এগুলো একটু মনে রাখবে। এরপরে রয়েছে দেখো, হচ্ছে 6 কোশ্চেন, রেডিয়াল সিমেট্রি দেখা যায় ড্যাশ পর্বে? মোলাস্কা, অ্যানিলিডা, টিনোফোরা, কর্ডাটা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে হবে টিনোফোরা। টিনোফোরার মধ্যে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। নেক্সট 7 কোশ্চেন রয়েছে, দেখো, কুইসেন্ট স্টেজ বলা হয় কোন দশাকে? G1, G0, G2, M। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে G0 দশাকে বলা হয় কুইসেন্ট স্টেজ। এই দশায় কোষচক্র নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কোনো কোষচক্রের কাজ হয় না। এরপরে রয়েছে দেখো 8 কোশ্চেন, আর G0 দশায় কোষ যখন থাকে তখন কিন্তু কোষ বিভাজিত হয় না। আমাদের দেহের মধ্যে সেন্ট্রোজোম এই G0 দশায় থাকে। এরপরে রয়েছে দেখো, প্রধান শ্বাসপেশি হলো, প্রধান শ্বাসপেশি কোনটা? মধ্যচ্ছদা, বাহ্যিক ইন্টারকোস্টাল পেশি, অভ্যন্তরীণ ইন্টারকোস্টাল পেশি, রিবস। প্রধান যে শ্বাসপেশি সেটা হয়ে যাবে মধ্যচ্ছদা। দেখো, আমাদের শ্বাসপেশির মধ্যে দুটো শ্বাসপেশি থাকে, একটা ডায়াফ্রাম বা যেটাকে মধ্যচ্ছদা বলা হয়, আরেকটা রয়েছে ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি আমাদের যে বুকের পাঁজরগুলো থাকে, সেই পাঁজরের মাঝে যে পেশিগুলো থাকে সেগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। এই ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা এই দুটোই
প্রধান মানে এই দুটোই সাসপেন্স হিসাবে কাজ করে, তার মধ্যে প্রধান মধ্যচ্ছদা। দেখো এর পরে রয়েছে, দেখো 9 কোশ্চেন, সাইট্রিক অ্যাসিড চক্র মাইটোকন্ড্রিয়ার কোন অংশে সংঘটিত হয়? অন্তঃপর্দায়, বহিঃপর্দায়, ধাত্রে, কোনোটাই নয়। দেখো মাইটোকন্ড্রিয়া যদি আমরা একটা ছবি এঁকে নিই, মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা থাকে, একটা বহিঃপর্দা আর একটা হচ্ছে কি অন্তঃপর্দা। এই অন্তঃপর্দারটা ভাঁজ হয়ে গিয়ে মাঝে মাঝে আঙুলের মতো গঠন সৃষ্টি করেছে, এটাকে ক্রিস্টি বলা হয়, ক্রিস্টি। আর এই বহিঃপর্দা আর অন্তঃপর্দার ভেতরের যে অংশটা থাকে, ভেতরের অংশটাকে ধাত্র বলা হয় মাইটোকন্ড্রিয়ার। এবার এই যে সাইট্রিক অ্যাসিড চক্র যেটা বলেছে, এটা হচ্ছে গিয়ে টিসিএ চক্র বা ক্রেবস চক্রের অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র। আগে একটু এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। টিসিএ চক্র বা ক্রেবস চক্রের যে অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র, কারণ এই যে টিসিএ চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হেন্স ক্রেবস, তার নাম অনুসারে এটাকে ক্রেবস চক্র বলা হয়। আর এই যে চক্রটায় যে সমস্ত বস্তুগুলো উৎপন্ন হয় তার মধ্যে প্রধান যে বস্তুটা মানে প্রথম যে স্থায়ী যৌগ সেটা হলো গিয়ে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এই সাইট্রিক অ্যাসিড যেহেতু প্রথম উৎপাদন হয়, আর এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে দেখো এখানে আমি গঠনটা আঁকছি, সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টে কার্বক্সিল গ্রুপ থাকে। ঠিক আছে, যেহেতু 3টে কার্বক্সিল গ্রুপ থাকে সেই জন্য এর নামকরণ করা হয়েছে। এখানটায় আঁকাটা একটু গন্ডগোল হয়ে গেছে। দেখো এ একটা কার্বক্সিল গ্রুপ, এ একটা কার্বক্সিল গ্রুপ, এ একটা কার্বক্সিল গ্রুপ, এই 3টে কার্বক্সিল গ্রুপ থাকে বলে এটাকে বলা হয় হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। আর যেহেতু প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ সাইট্রিক অ্যাসিড, সেজন্য এটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। আর মেন যে প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে, তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়ার কারণ কি, এই টপিক থেকে যে ধরনের কোশ্চেনগুলো আছে তোমরা সলভ করতে পারবে সেই জন্য দিচ্ছি। দেখো এখানে সাইট্রিক অ্যাসিড যে চক্র, এটা ঘটে এই ধাত্রের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে। ঠিক আছে, এর পরে রয়েছে দেখো 10 কোশ্চেন, অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে কটা হাইড্রোজেন বন্ধনী থাকে? 1টা, 2টো, 3টা, 4টা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা 2টা থাকে। অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনী 2টা থাকে। এখানে অ্যাডেনিন 2টো হাইড্রোজেন বন্ড, থাইমিন আর ইউরাসিল আর গুয়ানিন আর সাইটোসিন বা ইউরাসিল যেটাই হোক, তার মধ্যে থাকে 3টে হাইড্রোজেন বন্ধনী। সাইটোসিন থাকে ডিএনএতে আর ইউরাসিল থাকে আরএনএতে। তো এরপরে দেখো 11 কোশ্চেন, এজেন্ট অরেঞ্জ এক প্রকার কি? আগাছানাশক, হার্বিসাইড, কীটনাশক, কোনোটাই নয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে আগাছানাশক। এরপরে 12 কোশ্চেন রয়েছে, ফটোসিস্টেম 2 সক্রিয় হয় কোন আলোতে? 700 ন্যানোমিটার, 680 ন্যানোমিটার, 760 ন্যানোমিটার, 600 ন্যানোমিটার। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ফটোসিস্টেম 2, এটা সক্রিয় হয় 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে। আর ফটোসিস্টেম 1 এটা হয় 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে সক্রিয় হয়। আর এই যে ফটোসিস্টেম 1-এ এগুলোতে ফটোফসফোরাইলেশন বিক্রিয়া ঘটে, ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2-তে। এর মধ্যে ফটোসিস্টেম 1-এ আর এই যে ফটোফসফোরাইলেশন দুটো প্রক্রিয়ায় ঘটে, একটা চক্রাকার বা আবর্তকার ফটোফসফোরাইলেশন আর একটা অনাবর্তকার ফটোফসফোরাইলেশন। এর মধ্যে এই যে ফটোসিস্টেম 1, এটা ফটোসিস্টেম 1 হবে, ঘুরে আমি 700 ন্যানোমিটার লিখে দিয়েছি, এটা PS1 হবে। তো এই যে ফটোসিস্টেম 1-এ কিন্তু আবর্তকার আর অনাবর্তকার এই দুটোই পাথওয়ে দেখা যায়, আবর্তকার আর অনাবর্তকার এই দুটো ফসফোরাইলেশনই দেখা যায়। কিন্তু হচ্ছে কি এই যে ফটোসিস্টেম 2-তে শুধুমাত্র আমরা যেটা দেখতে পাই সেটা অনাবর্তকার, এখানে আবর্তকার হয় না, আবর্তকার ফটোফসফোরাইলেশন হয় না, এখানে শুধু আমরা অনাবর্তকারটা দেখতে পাই। আর ফটোসিস্টেম 1-এ বোথ দেখতে পাই। ঠিক আছে, এইগুলো সালোক সংশ্লেষের একটু ডিপলি কোয়েশ্চেনটা রয়েছে, সালোক সংশ্লেষ যদি পড়ো বুঝতে পারবে ফুল প্রক্রিয়া। 11-এর বই থেকে পুরো প্রসেস পড়লে এই জিনিসগুলো বুঝতে পারবে। 13 কোশ্চেন রয়েছে দেখো, হৃৎপিণ্ডে অক্সিজেন পূর্ণ রক্ত পৌঁছানোয় ঘাটতি দেখা দিলে তাকে কি বলা হয়? অ্যাঞ্জিনা, এমফাইসিমা, বাত, কোনোটাই নয়। এখানে যে সঠিক অপশন কয়েকটা হয়ে যাবে অ্যাঞ্জিনা। 14 কোশ্চেন রয়েছে, ডাউন সিনড্রোমের উদাহরণ কি?
অ্যানুপ্লয়েডি, পলিপ্লয়েডি, উভয় টেট্রাপ্লয়েডি। এখানে যে সঠিক অপশন হবে ডাউন সিনড্রোম, অ্যানুপ্লয়েডি। এরপরে 15 কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটির শক্তি সর্বোচ্চ? এখানে দেখো দিয়েছে উৎপাদক, বাদুড়, হরিণ, বাঘ। এর মধ্যে কার শক্তি সবচেয়ে বেশি? দেখো সবচেয়ে বেশি শক্তি থাকে উৎপাদকদের, কারণ উৎপাদকরা সরাসরি সৌরশক্তিকে ট্র্যাপ করতে পারে বা সোলার এনার্জিকে ট্র্যাপ করতে পারে ক্লোরোফিলের সাহায্যে। সেটা উৎপাদকরাই করতে পারে, সেই জন্য পুরো 100% শক্তিটাই এরা ট্র্যাপ করতে পারে। এবার প্রতিটা স্তরে, একটা স্তরে এই যে শক্তি 10% রূপে যায়। 10% লিন্ডেম্যানের 10% সূত্র যদি দেখো, তাহলে এই যে 100% শক্তির পরবর্তী পর্যায়ে গিয়ে 10% শক্তি যায়, বাকি 90% ওদের বিভিন্ন কাজকর্মের জন্য খরচ হয়ে যায়। শুধুমাত্র ওই 10%টাই দেহ গঠনের জন্য ব্যবহৃত হয় বলে ওই উৎপাদককে যারা খায় তাদের দেহে পরবর্তীকালে 10% হচ্ছে গিয়ে এনার্জি পরের স্তরে যায়, পরের টপিক স্তরে, বা যেটা খাদ্য স্তর বলা হয়। তো সেই জন্য উৎপাদকদের মধ্যে যেহেতু ওরাই সোলার এনার্জিটাকে ট্র্যাপ করতে পারছে, ওদের মধ্যে সব থেকে বেশি শক্তি থাকবে। তার পরবর্তীতে 10% শক্তি যাবে, তার পরবর্তীতে 10%-10% শক্তি যাবে। এইভাবে ধীরে ধীরে শক্তি কিন্তু প্রবাহিত হতে থাকে বিভিন্ন টপিক স্তরে। এই যে এটাকে বলা হয় লিন্ডেম্যানের 10% সূত্র, ঠিক আছে? এই যে শক্তি একটা স্তর থেকে আরেকটা স্তরে 10% হারে যাচ্ছে, এটাকে লিন্ডেম্যানের 10% সূত্র বলা হয়। এই কোশ্চেনগুলো কিন্তু সব ডিপলি কোশ্চেন রয়েছে, তোমরা একটু এইগুলোর জন্য কিন্তু পড়তে হবে ওই টপিকগুলো। মানে 16 কোশ্চেন রয়েছে, দেখো নিম্নলিখিত কোনটি বায়োগ্যাসের উৎস? নাইট্রোসোমোনাস, নাইট্রোককাস, মিথানোব্যাকটেরিয়াম, সিউডোমোনাস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন গয়টা মিথানোব্যাকটেরিয়াম। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন বা CH4, এই মিথেনটাই উৎপন্ন করে এই মিথানোব্যাকটেরিয়াম। 17 কোশ্চেন রয়েছে, দেখো ডিএনএর মধ্যে নিউক্লিওটাইডের কোভ্যালেন্ট বন্ধনী ভাঙতে সাহায্য করে কোন উৎসেচক? ডিএনএ লাইগেজ, ডিএনএ গাইরেজ, ডিএনএ পলিমারেজ, কোনোটা নয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা? ডিএনএ লাইগেজ। নেক্সট 18 কোশ্চেন, ফ্যাট বিপাকের স্থান কোথায়? লিপিড বা ফ্যাটগুলো বিপাক হয় কোথায়? গলজি বডিতে, বা এসিআরে, আরইআরে, মাইটোকন্ড্রিয়ায়। দেখো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে হচ্ছে অপশনগুলো দেখো রয়েছে গলজি বডি, এসিআর, আরইআর, মাইটোকন্ড্রিয়া। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এসিআর, বা যেটাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। অর্থাৎ যে সমস্ত ইয়ারের গায়ে রাইবোজোমের দানা থাকে না সেগুলোকে এসিআর বলা হয়। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের দানা যুক্ত থাকে সেগুলোকে আরইআর বলা হয়। এই এসিআর এর মধ্যে লিপিড মেটাবলিজম সম্পন্ন হয়, আর আরইআর এর মধ্যে হচ্ছে গিয়ে প্রোটিন সংশ্লেষ হয়, প্রোটিন। কারণ আরইআর এর মধ্যে যেহেতু রাইবোজোমের দানা থাকে, সেই জন্য আর রাইবোজোম যেহেতু প্রোটিন ফ্যাক্টরি হিসাবে কাজ করে, রাইবোজোমের মধ্যে প্রোটিন গঠনের স্থান রয়েছে, সাইট রয়েছে, ঠিক আছে, প্রোটিন সংশ্লেষের। তো সেই জন্য আরইআর প্রোটিন সংশ্লেষ করতে পারে, আর এসিআর ফ্যাট। এরপরে রয়েছে দেখো 19 কোশ্চেন, মানুষের দেহে সংশ্লেষিত ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটা? ভিটামিন এ, ডি, ই আর কে। এই চারটেই ফ্যাটে দ্রবীভূত হরমোন এর হরমোন বলা হয়ে গেছে, ভিটামিন। তো এর মধ্যে যে ভিটামিনটা মানুষের দেহে সংশ্লেষিত হয় সেটা হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে আমাদের দেহে সংশ্লেষিত হয়। এরপরে 20 প্রশ্নটা রয়েছে, দেখো যদি পিতা ও মাতার রক্তের গ্রুপ AB হয়, অর্থাৎ তারা যদি AB রক্তের গ্রুপ হয়, তাহলে তাদের যে অপত্য হবে তাদের রক্তের গ্রুপ কিরকম হবে? A ও B উভয়েই A এবং O, B এবং O আর O। এখানে দেখো এই যে AB রক্তের গ্রুপ, এই AB রক্তের গ্রুপের ফিনোটাইপ হয় IA আর IB। এবার আমি যদি দুজন মানুষ নিই, পিতা মাতা, তাদেরই দুজনেরই যদি AB গ্রুপ হয়, তাহলে আমার এখানে চেকার বোর্ডটা এরকম টাইপের হবে। তো এখানেও IA IB থাকবে, এখানেও IA IB থাকবে, যেহেতু দুজনেরই রক্তের গ্রুপ একই। তো এইভাবে যদি আমরা চেকার বোর্ডটা করি, এখানে দেখো প্রথম যে ফিনোটাইপটা আসছে বা জিনোটাইপটা আসছে, এটা A ব্লাড গ্রুপের ফিনোটাইপ। এর পরে রয়েছে, এর পরেরটা যেটা রয়েছে সেটা দেখো AB এই গ্রুপের
জিনোটাইপ আসছে বা ফিনোটাইপ যেটা হোক বলতে পারো। এর পরেরটা দেখো, এখানটায়ও এ বি গ্রুপের আসবে, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে বি গ্রুপের ফিনোটাইপ আসবে, সরি জিনোটাইপ আসবে। তো এখানে তাহলে যেহেতু আমরা এখানে জিনোটাইপগুলো দেখছি, তো এগুলো জিনোটাইপই হবে, জিনোটাইপই বলবে। তো এখানে দেখো এ গ্রুপও রয়েছে, বি গ্রুপও রয়েছে, আর এ বি গ্রুপও রয়েছে। আর অপশানে যেহেতু তোমাদের এ বি গ্রুপ দেয়নি, সেজন্য ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এই তিন ধরনের অপত্যদের মধ্যে তিন ধরনের ব্লাড গ্রুপ দেখা যেতে পারে। তাহলে এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা, এ গ্রুপেরও দেখতে পারি আমরা, বি গ্রুপেরও দেখতে পারি। এরপরে 21-এর কোশ্চেন রয়েছে, দেখো উইচের এরিয়া ব্যাংক্রপ্টি এর মুখ্য পোষক কোনটা? মশা, মানুষ, মাছি কোনোটাই নয়। উইচের এরিয়া ব্যাংক্রপ্টি এটা এক প্রকার গোলকৃমি। গোলকৃমি এর প্রভাবে গোদ বা ফাইলেরিয়াসিস রোগ হয়, বা এলিফ্যান্টিয়াটিস অর্থাৎ হাত পা এগুলো হাতির পায়ের মতন ফুলে যায়। তো সে এই মানে এই জীবাণুটার প্রভাবে, তো সেই জন্য এই রোগটাকে ফাইলেরিয়াসিসও বলা হয়, বা গোদ রোগও বলা হয়, বা এলিফ্যান্টিয়াটিসও বলা হয়। এর যে মুখ্য পোষক হয়ে যাবে মানুষ, মানুষের মানুষই হয়ে যাবে এদের মুখ্য পোষক, আর গৌণ পোষক হবে মশা, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো 22-এর কোশ্চেন, সেলফিশের উদাহরণ। চারটে অপশন রয়েছে, সার্ডিন, ম্যাকরেল, ইলিশ, চিংড়ি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। তো এই তোমাদের মেমোরি বেসড 22খানা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। সিরিজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আবারও বলছি, কমেন্ট করে আমাকে জানিও, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভালো লাগে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। এনএম জেএনএম এর ক্লাসে হোক, বা তোমরা যদি এরকম সিরিজ চাও তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে প্রস্তুতি নাও পরীক্ষাকে টার্গেট করে। তো তোমাদের দেখো এই কোশ্চেনগুলো দেখে বুঝতে পেরেছো, এনএম জেএনএম এর মতো কিন্তু সোজা প্রশ্ন এখানে হয় না, এখানে একটু ডিপলি কোশ্চেন হয়। তো সেই জন্য একটু ডিপলি তোমাদেরকে পড়াশুনো করতে হবে, সেই কথা মাথায় রেখে কিন্তু পড়াশোনা করতে থাকো। টাটা।